সেনাবাহিনী কি রাষ্ট্র ক্ষমতা দখল করছে? সেনাবাহিনী কি সেনা শাসন জারি করতে চলেছে? বাংলাদেশের সেনাপ্রধান ব্যাপারটা নিশ্চিত করেছেন যে সেনা শাসন ছাড়া এখন আর কোনো উপায় কি হয়েছে? সেনাপ্রধান কি ক্ষমতা নিয়েছে? সেনাপ্রধান কি ইউনূস সাহেবকে ঘাড় ধরে বের করে দিয়েছে? তুমি একজন ব্যক্তি বাংলাদেশ চালাবা আর সবার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে প্রত্যেকের তুলনা করার জন্য বসে থাকবা, এটা কোনো কাজ নয়। সেনাবাহিনী হঠাৎ কি এরকম সুযোগ পেয়ে গেল বা কি এত বড় বিশাল সংবাদ সেনাবাহিনীর জন্য নিয়ে আসলো? দেখেন, সেনাবাহিনীদের জন্য সুসংবাদ নিয়ে আসলেন। সচিবালয়ের উত্তেজনা কমছে না। সচিবালয় আবার নতুন করে এই সপ্তাহে এসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় উত্তপ্ত করেছেন, মিছিল করেছে এবং তারা সেখান থেকে আলটিমেটাম দিয়েছে। ডক্টর ইউনূস, আমার ধারণা এই মুহূর্তে তিনি একটা মাইন্ডকার চিপে আটকে গেছেন। এবার সরকারি কর্মচারীদের নিয়ে মহা বিপদে ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি কর্মচারীদের নিয়ে আরেকটি নতুন বিপদে পড়েছে এবং এই একটা বিপদ ডক্টর ইউনূসের বিদায় ঘন্টা বাজাতে যথেষ্ট। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খুব স্বাভাবিকভাবে সেই কাগজে স্বাক্ষর করেন নাই, কারণ তিনি জানেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চলে যাওয়া মানে আসলে বঙ্গভবন থেকে তাকেও অপসারণ, এবং তার জন্য সেটা আসলে শেষ পর্যন্ত ডক্টর ইউনূস নাকি কান্না শুরু করেছেন, ছেড়ে দাও আমাকে। এমনিতেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। 2 দিন আগে থেকেই তো তিনি গায়েব হয়ে গেলেন। অনেকেই আচমকা এটি গ্রহণ করতে পারলেন না, অনেকেই অবাক হয়ে গেলেন, বিস্মিত হলেন। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব 24 ঘন্টা থাকবে। ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর আমি যে ধরনের তথ্যগুলো দিই, এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট আর খুবই প্রয়োজনীয়। দেখার সাথে সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। তো কিছুর পরেও ডক্টর ইউনূস টিকে থাকবে আপনি মনে করেন? অসম্ভব। খুব শীঘ্রই, সেটি কবে এই মুহূর্তে দিন তারিখ সময় বলা কঠিন, খুব শীঘ্রই ডক্টর ইউনূস বিদায় নিতে বাধ্য হবেন। এমনকি ডক্টর ইউনূস হয়তো একটা বিদেশ যাবার নাটক করে, বিদেশি সফর, রাষ্ট্রীয় সফরের নাটক করে ডক্টর ইউনূস দেশ ত্যাগ করতে পারেন। কাজেই ডক্টর ইউনূসের রক্ষা হবে না। এবার সরকারি কর্মচারীদের নিয়ে মহা বিপদে ডক্টর ইউনূস। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে 5টি অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ, সরকারি চাকরির একটি কালো আইন ফিরে এনেছে ডক্টর ইউনূস। যে সময় পদত্যাগ নাটক, এই সময় ডক্টর ইউনূস পন্থীরা ভাবছেন যে এটি নিয়ে শোরগোল হবে না। একটা কালো আইন, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের চাকরি খুব সহজে চাকরি থেকে বরখাস্ত করা যেত না। কিন্তু এই আইনটার মাধ্যমে, এই আইনটা আজ থেকে 45 বছর আগের 1979 সালের সামরিক শাসন, সেই সময় জিয়াউর রহমানের সামরিক শাসনকালের একটা কালো আইন, সেই আইনটা ফিরিয়ে আনা হয়েছে এই অধ্যাদেশটির মাধ্যমে। এতে করে এমন আইন কি সরকারি কর্মচারীরা মেনে নেবে না যে সেটি রোববার সচিবালয়ে এর প্রথম প্রতিফলন দেখা গেল। আসলে বলা হয় না যে যখন মানুষ বিদায় হয়, পতন হয়, তখন 4-5 দিক গর্ব করে। এই আওয়ামী লীগ সরকার এত প্রতাপশালী ছিল, বিগত 16 বছরের আওয়ামী লীগ সরকার, শেষ দিকে কি দৈন্যদশা দেখলাম আমরা। এই যে আন্দোলন, ছাত্র সমন্বয়করা রাস্তায় আন্দোলনটাকে কৌশলগতভাবে মোকাবেলা বা যে কোনোভাবে, সোজা কথা মোকাবেলা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশপাশে আমরা কোনো রাজনীতিবিদকেই দেখিনি। আমরা সেই কদিন 3 জন অরাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা দেখেছি, সালমান এফ রহমান, আনিসুল হক, আলী আরাফাত, যার কারণে পরিস্থিতিটা কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব হয়নি। ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূস চারিদিক দিয়ে তালগোল পাকিয়ে ফেলেছেন। এই তালগোল পাকিয়ে ফেলারই একটি পদক্ষেপ, আরেকটি নতুন গর্ত হলো এই যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025। এটির খসড়া অনুমোদন হয়েছে, আমি আগেই বললাম যে গত বৃহস্পতিবার। এর প্রতিবাদে রোববার সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। রোববার দ্বিতীয় দিনের মতো এই বিক্ষোভ করছেন তারা, অর্থাৎ বৃহস্পতিবারও এই বিক্ষোভটি হয়েছে। শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে মিছিলে যোগ দিয়েছেন। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি কর্মচারীদের নিয়ে আরেকটি নতুন বিপদে পড়েছে।
এবং এই এক একটা বিপদ ডক্টর ইউনূসের বিদায় ঘণ্টা বাজাতে যথেষ্ট। ডক্টর ইউনূস চারিপাশ দিয়ে তালগোল পাকিয়ে ফেলেছেন। আমরা ভাবছি যে ডক্টর ইউনূস মনে হয় চলে যাচ্ছেন, পদত্যাগের নাটক করলেন, চলে যাচ্ছেন, কিন্তু তিনি আসলে যেতে চান না, তিনি থাকতে চান, তিনি দীর্ঘদিন থাকতে চান। তার খায়েশটি এমন। এটি একটি নিতান্তই নাটক। তবে যত নাটকই করুন না কেন, চারপাশ দিয়ে দেশ এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি থেকে আরেকটি নতুন পালক যুক্ত হলো, সরকারি কর্মচারীদের এই কালো আইনটি। এই কালো আইনটি সরকারি কর্মচারীরা কোনোভাবেই মেনে নেবে না। ওদিকে এনবিআর কর্মচারীরা এনবিআরকে বিভক্ত করবার দায়ে আন্দোলন করছে। বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম চলমান আছে। এত কিছুর পরেও ডক্টর ইউনূস টিকে থাকবে আপনি মনে করেন? অসম্ভব। খুব শীঘ্রই, সেটি কবে এই মুহূর্তে দিন তারিখ সময় বলা কঠিন, খুব শীঘ্রই ডক্টর ইউনূস বিদায় নিতে বাধ্য হবেন। এমনকি ডক্টর ইউনূস হয়তো একটা বিদেশ যাবার নাটক করে, বিদেশি সফর, রাষ্ট্রীয় সফরের নাটক করে ডক্টর ইউনূস দেশ ত্যাগ করতে পারেন। কাজেই ডক্টর ইউনূসের রক্ষা হবে না, এটি হচ্ছে মোদ্দা কথা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যকে ঘিরে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণাত্মক প্রতিবেদন, মন্তব্য প্রতিবেদন উঠে আসছে। আমরা কেউ তার বক্তব্যের পক্ষে, কেউ বিপক্ষে নানান ধরনের যুক্তি উপস্থাপন করছি। আমরা যারা কথা বলছি বিভিন্ন মাধ্যমে, তাদের অভিমতগুলো তো জানার উপায় আছে, কিন্তু যারা সাধারণ মানুষ, আমি মনে করি আমরা যারা কথা বলছি তাদের চেয়েও এই মানুষগুলোর মতামত অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা কি বলতে চান সেই জায়গা থেকে আমি আমাদের ইউটিউব চ্যানেল মানচিত্রে একটি জরিপ চালিয়েছি, বোঝার চেষ্টা করেছি সাধারণ মানুষ কীভাবে তার বক্তব্যটিকে নিচ্ছেন। তো সেই জায়গা থেকে আমি একটা প্রশ্ন রেখেছিলাম। প্রশ্নটা এরকম যে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, মব ভায়োলেন্স আর সহ্য করা হবে না, বিদেশি স্বার্থে করিডোর নয়, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই অবস্থানকে আপনি কি সমর্থন করেন? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তো ভোট পড়েছে 30,000-এরও বেশি। 30,000-ও যদি ধরি, তার 86% পড়েছে সেনাপ্রধানের বক্তব্যের সমর্থনে, অর্থাৎ হ্যাঁকে সমর্থন করেছেন। সেই হিসেবে 25,800 জন মানুষ সেনাপ্রধানের পক্ষে অবস্থান নিয়েছেন, আর বিপক্ষে অবস্থান নিয়েছেন বা ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান নিয়েছেন 14% মানুষ, অর্থাৎ 30,000-এর মধ্যে 4,200 জন মানুষ সেনাপ্রধানের বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন। তো এই জরিপে যারা ভোট দিয়েছেন, যারা তাদের অভিমত ব্যক্ত করেছেন, এগুলোর কোনো কিছুই তো ম্যানিপুলেট করার সুযোগ নেই। আমাদের জাতীয় নির্বাচন যত সুন্দরই হোক, সেখানে কোথাও না কোথাও কারচুপির ঘটনা ঘটে। এই ভার্চুয়াল প্ল্যাটফর্মটিতে ম্যানিপুলেট করার ন্যূনতম কোনো সুযোগ নেই। যারা কমেন্ট করেছেন, যারা ভোট দিয়েছেন, তাদের মধ্যে দেখলাম যে খেয়াল করে 4 ক্যাটাগরির মানুষ এখানে তাদের উপস্থিতি রয়েছে। এর মধ্যে একটি পক্ষ রয়েছেন যে সেনাবাহিনী ছাড়া এই মুহূর্তে আর কারোর উপরে আস্থা রাখতে পারছেন না, তারা কারোর উপরে নির্ভর করতে পারছেন না। আরেক পক্ষ রয়েছেন যে অনেক কারণে সেনাবাহিনীর উপরে ক্ষুব্ধ, তারপরও তাদের শেষ ভরসা সেনাবাহিনী। আর একদল রয়েছেন যারা পুরোপুরি সেনাবাহিনীর উপরে হতাশ। আর আরেকটি পক্ষ রয়েছে যারা ডক্টর মোহাম্মদ ইউনূস বা সাবেক সমন্বয়কদের পক্ষে, পারলে সেনাপ্রধানকে ধরে যেমন ইচ্ছে তেমন শাস্তি দেওয়ার আকাঙ্ক্ষা তাদের। তো যারা মতামত ব্যক্ত করেছেন বা অভিমত প্রদান করেছেন, তাদের মধ্য থেকে এখানে কমেন্ট করেছে শত শত। আমি তাদের মধ্য থেকে কিছু কমন কথা নিয়ে তারা যে অভিমত ব্যক্ত করেছেন সেখান থেকে কিছু বাছাই করে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা বুঝতে পারবেন যে আসলে সেনাপ্রধানের অবস্থান এই মুহূর্তে কোথায়। প্রথমেই যেমন যদি বলি, সাইফুল আলম নামে একজন কমেন্ট করেছেন, প্রথম থেকেই যদি সেনাপ্রধান কঠোর অবস্থানে থাকতেন তাহলে দেশ আজ গভীর সংকটে পড়তো না, দেশে আইনের শাসন ভুলণ্ঠিত হতো না। তারপরেও বলি, দেরিতে হলেও সই, মানে সবশেষ সেনাবাহিনীর যে অবস্থান সেটা অবশ্যই ঠিক আছে। আরেকজন একটি আইডি থেকে করেছেন, এখানে সরাসরি তার নাম নিয়ে একটা কোড নেম রয়েছে। তিনি বলছেন যে গত প্রায় 10 মাসে সেনাপ্রধানের অনেক দায়িত্ব ছিল, কিন্তু উনি সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন, তবুও বর্তমানে উনি আস্থার প্রতীক। মামুন রশিদ বলছেন সেনাবাহিনী সঠিক পথেই আছে এবং দেশের সাধারণ দেশপ্রেমী জনগণ সেনাবাহিনীর সাথে আছে এবং থাকবে। এমডি আকাশ বলছেন 100% সমর্থন করি সেনাবাহিনীকে। যারা এই ভোটটি পছন্দ করেননি বা যখন দেখছেন যে অধিকাংশ অভিমত সেনাপ্রধানের পক্ষে যাচ্ছেন, সেই জায়গা থেকে একজন লিখছেন আবুল আজাদ, এই ইউটিউব চ্যানেলটি অর্থাৎ মানচিত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগের। বলতেই পারেন যখন যার বিরুদ্ধে কথা যায় তখন তারা কখনো দালাল বানিয়ে ফেলেন, কখনো ফ্যাসিস্ট বানিয়ে ফেলেন, এতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। ফেরদৌস মামুন আরও একজন, যিনি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কট্টর সমর্থক, তিনি বলছেন, পান্না ভাই আপনি ইন্ডিয়ার দালাল,
আবার সে পুরনো কথা বলতে হয়, এগুলো আমরা শুনেছি। এর আগে আমরা শেখ হাসিনা আমলে শুনেছি যে বিএনপি জামাতের দালাল, এখন ইন্ডিয়ার দালাল, আওয়ামী লীগের দালাল। এতে অবাক হওয়ার কিছু নেই। সাইফ আজাদ তিনি বলছেন, এই মুহূর্তে ধৈর্যের সাথে সেনাপ্রধান তার সুচিন্তিত পদক্ষেপের মাধ্যমে একটা ইনক্লুসিভ নির্বাচনের দ্বারপ্রান্তে নিয়ে নির্বাচন অনুষ্ঠান করে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সহায়তা করলে তিনি বাংলার ইতিহাসে অমর হবেন। অমর হবেন কিনা জানি না, তবে এটা তো সত্য কথা, বাংলাদেশের ইতিহাসে দুইজন সেনাপ্রধানের যথেষ্ট সুযোগ এসেছিল কু করে ক্ষমতায় যাওয়ার। তার মধ্যে একজন জেনারেল নুরুদ্দিন খান, আর একজন হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এখনও কিন্তু তারা মানে অন্তত আমরা তো নুরুদ্দিন খানের কথা জানি, এবং ওয়াকারুজ্জামান এখনও সেই ট্রাকে আছেন। তিনি যা বলেছেন যে অন্য কোনো কিছু করে তার কোনো ইচ্ছে নেই, সেই ইচ্ছার প্রতিফলন আমরা এখনও পর্যন্ত দেখছি। আরেকজন লিখছেন, দেশ ও জাতির নিরাপত্তা সেনাবাহিনী নির্বাচন করিডর বন্দর এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে তিনি জাতির কাছে বেইমান হয়ে থাকতেন। অর্থাৎ সেনাপ্রধান যে অবস্থান নিয়েছেন অবশ্যই সেটি দেশ এবং জাতির স্বার্থে অবশ্যম্ভাবী, এটি করা উচিত, সেটি বলার চেষ্টা করেছেন। ওনার ডিসিশন ঠিক, উনি একজন দেশপ্রেমিক। মোশাররফ হোসেন বলছেন, সেনাবাহিনী সরকারের গুরুত্বপূর্ণ অংশ, সরকারের যে কোনো ব্যর্থতার দায় সেনাবাহিনী এড়াতে পারে না। এছাড়া সেনাবাহিনীর হাতে রয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। এমডি শহীদুল ইসলাম নামে একজন বলছেন যে সেনাপ্রধানের এমন গুরুত্বপূর্ণ বক্তব্যের বাস্তবায়ন দেখতে চাই। সেনাপ্রধানের প্রচণ্ড বিরোধী একজন লিখছেন, ABR একটা কোড নেম দিয়ে এই আইডিটা, সেখান থেকে বলা হচ্ছে ওয়াকার অনধিকার চর্চা করছেন, তাকে বরখাস্ত করে বিচারের আওতায় আনা জরুরি। তার মানে তিনি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন, এমনটা অনেকে বলছেন। সে বিষয়ে আমি শেষের দিকে একটু কথা বলব 2 লাইনে। এমডি আব্দুল আহাদ তিনি বলছেন, সেনাপ্রধান এখতিয়ার বহির্ভূত অপরাধ করে বসে আছেন। অর্থাৎ তিনিও বিরুদ্ধে বলছেন, দ্রুত চাকরিচ্যুত করে বিচারের কাঠ গড়ায় নেওয়ার দাবি জানাচ্ছি। নাইম চৌধুরী লিখছেন, আমি সেনাপ্রধান হলেও একই বক্তব্য দিতাম। সবার আগে দেশ, কোনো কার্ডের সুবিধা দেওয়ার সরকারের দায়িত্ব নয়। সেই স্বজনপ্রীতির বিরুদ্ধে অবস্থান নিলাম, সেটাই যদি আবার সিম্প্যাথির রূপে ফিরে আসে তাহলে কি করে হবে? অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে যে এত কথা বলা হচ্ছিল, সেই একই ধরনের প্র্যাকটিস বা তার চেয়ে ভয়ঙ্কর কিছু যদি ফিরে আসে তাহলে আর পরিবর্তন কী হলো সেটি তিনি বলতে চাইছেন। তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারের একটা বন্ধা নারী, তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই, শুধুমাত্র প্রতিশ্রুতিটাকে একসঙ্গে করতে পারে। সকল রাজনৈতিক দল ওই যে টিক দিচ্ছে, দেখা কিরম ছাত্র গেছে তাদের কাছে, আর বিজ্ঞজনের কাছে টিক দিচ্ছে। যারা রাস্তায় একটা ভিক্ষুক না খেয়ে থাকলে 10 টাকা দেয় না, তারে উপকার করে না, কারণ হচ্ছে জাতির সংস্কারের দায়িত্ব, তাই না? আর সব কাবলিওয়ালা, এনজুমানি তো কাবলিওয়ালা, সুদ নেই মানতি, আসলি নেই মানতি, সুদ মানতি, তো সবগুলো তো সুদের ব্যবসায়ী। তো এদের আবার জনগণের প্রতি এত দরদ থাকে কী করে, এটা আমি বুঝছি না, আমার মাথায় কিছু আসে না। আর অন্তর্বর্তীকালীন সরকার আজীবনের জন্য দরকার বা যায় সব ম্যান্ডেট পেয়েছে বলতেই পারে। এই সরকার আমি শুনি মানুষের বলতে আমার কোনো ধারণাও না, এটা জানারও না, আগ্রহ নাই। এই সরকারের একজন মন্ত্রী আছে, তারা আজীবন লিপ্তিকতা করছে স্বামী স্ত্রী হিসেবে, কাবিন নাকি নাই। তো এই সরকারের কাবিন নাই, উনি যদি বুড়া হয়ে যায় এখনো স্বামী স্ত্রী সংসার করতে পারে, তো এই সরকারের বা কাবিন দরকার কি জনগণের থেকে? ভাবছিলেন নাই যেটা বলে, আর ইউটিউবরা বলছে আমরা আসতে আসি, আসেন ভাই আসেন, দেশে আসেন, আন্দোলন করেন। ইনুসের জন্য সারা দেশে অস্ত্র বিসর্জন দিতে বৃষ্টির বন্যা বসায় দিবে রাস্তায় রাস্তায়, যাতে সেই বন্যায় হেঁটে এয়ারপোর্ট পর্যন্ত ইনু সাহেব না যেতে পারে। বিষয়টা বুঝছে নাকি? হয় নাই। আমরা এই টেবিলে যারা আছি ঘুরে কিন্তু সব দলের একই মত, একই কথা। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইনু সাহেব 24 ঘন্টা